শুরু করছি বাংলা বলছে। যে সময় দাঁড়িয়ে আমরা বাংলা বলছে শুরু করছি, আপনারা জানেন যে বেশ কিছুটা সময়, 7টায় আমরা শুরু করি, 6:56 অনেকটা সময় অতিক্রান্ত। কেন অতিক্রান্ত তাও আপনারা জানেন, কারণ মুখ্যমন্ত্রীর লাইভ প্রেস কনফারেন্স চলছিল নবান্ন থেকে। তার আগে গত কয়েক ঘন্টা ধরে, আরও নির্দিষ্টভাবে বলতে গেলে 2:05 থেকে টানা ঘটনাক্রম। 2:05 চিফ সেক্রেটারির চিঠি মেইল করা হয় জুনিয়র ডাক্তারদের, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে, যেখানে তাদের আজ বিকেল 5টায় আমন্ত্রণ জানানো হয় এবং যেখানে বলা হয় যে 15 জন তারা আসতে পারবেন। লাইভ স্ট্রিমিং সেটা করা যাবে না, কিন্তু ভিডিও রেকর্ডিং, তাদের যেহেতু দাবি ছিল লাইভ স্ট্রিমিংয়ের, গোটাটা ভিডিও রেকর্ডিং করা হবে এবং মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত থাকবেন। এরপর নিজেদের মধ্যে আলোচনা, টালবাহানা, অবশেষে 5:45 নাগাদ আন্দোলনকারী ডক্টররা তারা বাসে করে রওনা দিলেন নবান্নের দিকে। সামনে পাইলট কার, পেছনে পাইলট কার। সেই বাস পৌঁছলো নবান্নে। মুখ্যমন্ত্রী 5টা থেকে বসে রয়েছেন। 30 জন, তারা অনড় থাকলেন যে 30 জনের দল নিয়ে তারা যাবেন। সরকার 34 জনের সঙ্গে বৈঠক তাতে সম্মত হলো। 34 জন সেখানে গেলেন এবং যে কারণে ভেন্যু করা হলো নবান্ন সভাঘর, যেখানে বেশি লোককে অ্যাকোমোডেট করা যায়। কিন্তু লাইভ স্ট্রিমিং আমরা দেখলাম যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, আইজি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এডিজি সাউথ বেঙ্গল, সিপি হাওড়া, কেউ বাদ রইলেন না। দফায় দফায় জুনিয়র ডাক্তারদের বোঝানো হলো যে লাইভ স্ট্রিমিং নয়, কিন্তু পুরোটা আগাগোড়া ভিডিও রেকর্ডিং করা হবে। কিন্তু শুধুমাত্র লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় থেকে তারা নবান্নের বাইরে অপেক্ষা করলেন, ভেতরে গেলেন না। এবং প্রায় 2 ঘন্টা বৈঠকের পর মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি বললেন যে তিনি চেষ্টা করেছিলেন, যেহেতু গোটা বিষয়টা, এর আগে আমরা চিফ সেক্রেটারি এবং ডিজিকেও প্রেস কনফারেন্স করতে দেখেছি, তারাও তাদের যুক্তিটা জানিয়েছিলেন যে কেন লাইভ স্ট্রিমিংয়ের সমস্যা। কারণ যেহেতু সাবজুডিস কেস, লাইভ স্ট্রিমিংয়ে অত্যন্ত স্পর্শকাতর একটা ইস্যু, যেখানে এমন কিছু কথাবার্তা হতে পারে যেগুলো লাইভ স্ট্রিমিংয়ে চলতে পারে না, কিন্তু পুরোটাই রেকর্ড করা হবে। তারপরও ভেস্তে গেল বৈঠক। এই বৈঠক ভেস্তে যাওয়ায় কি দাঁড়ালো? সেই অচলাবস্থা। সত্যি কি সমাধান সূত্রের ব্যাপারে দুপক্ষ সমান আন্তরিক, নাকি যে আর্ম টুইস্টিং চলছে, বিশেষ করে আজকে লাইভ স্ট্রিমিং এর একটা দাবিকে কেন্দ্র করে নবান্নে গিয়েও সভাঘরে ঢুকলেন না এই 34 জন। এবার কি এ প্রসঙ্গ উঠে যাবে না যে আসলে ওই প্রথম চিঠি থেকে যে কেন স্যার লেখা হয়েছে, কেন মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার উল্লেখ নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আসলে কি বৈঠক এবং সমাধান সূত্র সেটা চাইছেন এই আন্দোলনকারীরা? আজকের ঘটনার পর কিন্তু এটা প্রবলভাবে উঠে গেল। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে রাজর্ষি লাহিড়ী, চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে। তার আগে সরাসরি একবার চলে যাব নবান্নে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন দীপ্তিমান। দীপ্তিমান, খুব সংক্ষেপে তোমার কাছে জেনে নেওয়ার চেষ্টা করব যে আমরা দেখতে পেলাম যেটা, যে তাবড় প্রশাসনিক কর্তারা, স্বয়ং চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এডিজি সাউথ বেঙ্গল, সিপি হাওড়া, এতজন মিলে বোঝানো হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, অন্তত বোঝা যাচ্ছিল একটা স্মিত হাসি ছিল মুখে, তাদের বোঝানোর চেষ্টা হচ্ছিল। তারপরেও তারা ভেতরে গেলেন না, লাইভ স্ট্রিমিংয়ে তারা অনড় থাকলেন। ওখানে তো তুমি উপস্থিত ছিলে, কেন? তাদের বক্তব্যটা কি ছিল যে কেন লাইভ স্ট্রিমিংই করতে হবে? দেখো, এই বিষয়টাই কিন্তু বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে, যারা ছিলেন তারা সেটাই বোঝানোর চেষ্টা করছিলেন যে লাইভ স্ট্রিমিংটা করতে পারবেন না। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট এটা ম্যাটারটা বিচারাধীন রয়েছে।
বিচারাধীন ম্যাটার নিয়ে কোনো সময় কেউ বাইরে মুখ খুলতে পারে না। মুখ্যমন্ত্রীও এই কথাটা বললেন যখন তাদের বোঝানোর চেষ্টা করছিলেন, তার ফাঁকে একবার চিফ সেক্রেটারি এবং ডিজি আমাদের সঙ্গে এসে কথা বলে যান। সেই সময়ও তিনি একটাই কথা বলেন যে এই বিষয়টা কিন্তু লাইভ স্ট্রিমিং করা যাবে না, কারণ এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন ম্যাটার রয়েছে। প্লাস এর সঙ্গে ডিজি আরেকটা বিষয় এখানে বলে যান যে তারা বারবার বলছিলেন, যারা নবান্নে এসেছিলেন জুনিয়র চিকিৎসকরা, তারা বলেছিলেন যে এখানে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক হয় সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক তো লাইভ স্ট্রিমিং হয়, তাহলে এইটা হতে আপত্তি কথা। এখানে কিন্তু ডিজি একটা কথা স্পষ্ট বলে দিলেন যে লাইভ স্ট্রিমিং হয়, কিন্তু পুরো বৈঠকটা লাইভ স্ট্রিমিং হয় না। পাবলিককে যতটা, পাবলিকের স্বার্থে পাবলিককে বোঝানোর যতটা দরকার আছে, পাবলিককে বলার যতটা দরকার আছে, সেই পোর্শনটুকুই লাইভ স্ট্রিমিং হয়। বাকি পোর্শনটুকু কিন্তু যখন কোনো পলিসি মেকিং হয়, সেই পলিসি মেকিংয়ের বৈঠকটা কিন্তু কোনো সময় লাইভ স্ট্রিমিং হয় না। অর্থাৎ এই বিষয়গুলোই কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা এই বিষয়টাই অনার যে অন্যান্য বিষয়গুলো যদি এখানে লাইভ স্ট্রিমিং হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হবে না কেন। এর আগে যখন এনআরএসের ইস্যুটাও তারা তুলেছেন, এনআরএসের ইস্যু নিয়েও যখন তারা বলেন যে সেইটা লাইভ স্ট্রিমিং করা হয়েছিল, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু এখানে সেটা ক্লিয়ার করে দিলেন যে সেই সময় কিন্তু সুপ্রিম কোর্টে কোনো ম্যাটার ছিল না। সুতরাং সুপ্রিম কোর্টে যখন কোনো ম্যাটার ছিল না, এনআরএসে যে কাণ্ড হয়েছিল, অর্থাৎ সেখানে পরিবহ আক্রান্ত হওয়ার যে ঘটনার পরিপ্রেক্ষিতে এনআরএস কাণ্ড হয়েছিল, তার সঙ্গে একটা রেপের ইনসিডেন্ট, যেখানে রেপ অ্যান্ড মার্ডার যেখানে জড়িত রয়েছে। রেপের ক্ষেত্রে আমরা জানি যে ইভেন তদন্ত কিভাবে চলছে, অর্থাৎ ওখানে দাঁড়িয়ে যদি সেই সম্পর্কে কোনো আশ্বাস দিতে হয় বা কিছু কোনো প্রশ্নের উত্তর দিতে হয়, সেটাও লাইভ টেলিকাস্ট করা যায় না। পরিবহর ঘটনা আর এই আরজিকরের ঘটনা, এনআরএস কাণ্ড আর আরজিকর কাণ্ডে তফাৎ রয়েছে একেবারে। এই জিনিসটাই কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছিল। রাজ্যের শীর্ষ কর্তা যারা একেবারে টপ লেভেল যারা রয়েছেন, তারা বসে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী আজকে হাত জোর করে সকলের কাছে রিকোয়েস্ট করেছেন, আপনারা কাজে ফিরে আসুন, আমরা কোনো রকম কোনো অ্যাকশন নেব না। ভবিষ্যতে আবার যদি আপনারা বৈঠক করতে চান, সেই বৈঠকের দরজাও খোলা রয়েছে, বৈঠক হবে আপনারা। এবং এইখানে একটা বিষয় যে আপনারা এই বৈঠকে বসে যদি আপনারা এই ভিডিও ক্লিপিং, আমরা যে পুরো বিষয়টা রেকর্ডিং করব, সেই রেকর্ডিংয়ের কপি যদি আপনারা চান, আমরা সুপ্রিম কোর্টকেও একটা কপি দিতে পারবো, আপনাদেরকেও একটা কপি দেবো সুপ্রিম কোর্টকে বলে, সেক্ষেত্রে সেই ব্যবস্থাটাও করা হবে। পাশাপাশি এটাও বলা হয় যে বৈঠকে যদি আপনারা অন্য কোনো বিষয়েও এখানে আলোচনা করতে চান, সেই কথাগুলোও এখানে আপনাদের বিষয়গুলো আমরা শুনবো এবং সেইগুলো নিয়েও আলোচনা হতে পারে। অর্থাৎ সব দিকের বিচার করে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা রাস্তা খোলা ছিল। আমরা যেটা জানতে পারছি রাজ্য সরকার, হ্যাঁ বলো প্লিজ, কিছু বলছিলে তুমি, করলেন তুমি কোন ইনফরমেশন? মুখ্যমন্ত্রী কিন্তু এইমাত্র আমরা যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী কিন্তু নবান্ন লেফট করলেন। ধন্যবাদ দীপ্তিমান, আপাতত তোমাকে ধন্যবাদ এবং তোমার কাছ থেকে আমরা আপডেট নিতে থাকবো। এবং এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে সেদিকেও আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা তথাগত মুখার্জি, যিনি এই আন্দোলনের শুরু থেকে আগাগোড়া সরব, তার কাছেও যাব। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন সিপিআইএম এর তরফ থেকে শুভজিৎ সরকার। আমি তথাগতকে দিয়ে শুরু করব। তথাগত, আজকেও বরফ গলল না, একদিন আমরা মেল পাল্টা মেল দেখেছিলাম। কি মনে হয় যে এখনো কর্মবিরতি চালিয়ে যাওয়া, যেখানে গোটা সমাজ পথে নেমেছে, শুধুমাত্র একটা লাইভ স্ট্রিমিং কি লাইভ স্ট্রিমিং নয়, সেই দাবিতে সেই জায়গাটাকে ইস্যু করে নবান্নে গিয়েও আলোচনায় না ঢোকা, এটা কিভাবে দেখছো? আমার প্রথমত এটাকে ইস্যু করা মনে হচ্ছে না। এই দাবিটা শুরু থেকেই ছিল এবং ডাক্তাররা যেটা বলছেন, জুনিয়র ডাক্তাররা, যার সংখ্যা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে 7,500, এবং ডক্টরদের প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে জুনিয়র ডক্টররা যে সিনিয়র ডক্টরদের হেল্প করেন তাদের সংখ্যা 95,000। তো স্পষ্ট করে দিই যে তারা শুরু থেকেই দাবিটা রেখেছিলেন যে এই লাইভটা করতে হবে, কারণ আমরা সবাই জানি যে কোনো রেকর্ডেড ফুটেজ, আজকে যখন তোমরা নিউজ পড়ো, সেটা যখন লাইভ করো তোমরা অনলাইন এডিট করে সেটা যায়, কিন্তু রেকর্ডেড ভিডিওর ক্ষেত্রে যে ফুটেজটা দেওয়ার কথা বলছিলেন, যে ফুটেজটা সুপ্রিম কোর্টকে দেওয়া হবে এবং যে ফুটেজটা ডাক্তারদের দেওয়া হবে বলা হচ্ছিল, সেটা অনায়াসে এডিট করা যেতে পারে, যেমন আমরা বিগ বস দেখি, যেমন আমরা অ্যাওয়ার্ড শো দেখি। এবং ডাক্তারদের যেটা মূল কথা, যে এই আন্দোলনটা শুধু আর ডাক্তারদের আন্দোলন নেই, এই আন্দোলনটা এখন সর্বসাধারণের আন্দোলন। যদি দুপক্ষই ভিডিও রেকর্ডিং করতে পারে,
তাহলে প্রবলেম কোথায়? আমি ধরে নিলাম যে সরকার পক্ষ এডিট করবে, দুপক্ষ অ্যালাউ তো করেনি না। না না লাইভ স্ট্রিমিং ইস্যু না, কেউ তো বলেনি যে ডক্টররা তারা ভিডিও করতে পারবেন না। কোথায় পেলে এটা? না কোথাও না, কোথায় পেলে এটা? না না স্পষ্ট বলা হয়েছে না। কোথায়, কাকে বলেছে বলো? এটা তো কোথাও পেলাম না, এটাই স্টেটমেন্ট। কে কোথায় বলেছে যে ওরা ভিডিও করতে পারবে না? নয় যে মিছিল করতে চলে এলো লোকজন, তারা এসে মোবাইল বার করে। তো একটা প্রশাসনিক জায়গায় যখন মিটিং করতে ঢোকা হয় সেখানে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ, এটা একটা বেসিক রুল। কেউ বলার এতে অপেক্ষা রাখে না। মানে একটা কোনো জায়গায় জেলের মধ্যে যেমন মোবাইল ইউজ করা যাবে না, যেমন কিছু সরকারি জায়গায় মোবাইল ব্যবহার করা যায় না। এটা ব্রিগেডের ময়দান নয়, সেটা বুঝতে হবে আগে। এটা বলার অপেক্ষা রাখে না যে আমি গেলাম মিটিং করতে, মুখ্যমন্ত্রীর সাথে আমি মোবাইল বার করে সেটা রেকর্ডিং করতে পারবো। না সেটা তো নেগোশিয়েট করতে পারতেন। কারণ নবান্ন সেটা নেগোশিয়েট করেছিলেন কি? সেটা কি নেগোশিয়েট করেছিলেন? সেটা তো ওরা আমি বলছি সেই প্রস্তাবটাই দেওয়া হয়নি। তার কারণ তুমি যদি জানো, মমতা ব্যানার্জির বক্তব্য তুমিও শুনেছো, আমিও শুনেছি, এবং তার আগে যারা বললেন যে 3টে ক্যামেরা রাখা রয়েছে এবং ওনারা রেকর্ড করবেন, ওনারা কিন্তু এটা স্পষ্ট ভাষায় বলছেন। এবার যে ডাক্তাররা গেছেন তারাই প্রস্তাব দিয়েছিলেন না দেননি, তারা নবান্ন থেকে ফিরে এলেই আমরা জানতে পারবো। আমার ধারণা তারা দিয়েছিলেন, কিন্তু তোমার কথার রেস্টে নেই বলছি। তুমি যেটা বলেছো আমি 200% এগ্রি করছি যে এটা ডাক্তারদের আন্দোলন নেই, এটা গোটা সমাজের আন্দোলন হয়ে গেছে, আমাদের প্রত্যেকের আন্দোলন এটা। আমরা প্রত্যেকে রাস্তায় নেমেছি, রাস্তায় নামবো, কিন্তু সেই সমাজ, গোটা সমাজ যখন এসে এই আন্দোলনকারী ডক্টরদের পাশে দাঁড়াচ্ছে, তাদের হাত পাখা দিয়ে হাওয়া করছে, তাদের বিনা পয়সায় টোস্ট, যিনি টোস্ট বিক্রেতা তিনি তার একদিনের রোজগার না করে তিনি টোস্ট খাওয়াচ্ছেন, যে যেরকম ভাবে পারছে সাহায্য করছে, সেখানে সেই সমাজকে আরো আপনি নিয়ে যারা 50 টাকা তুমি নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ এক্স্যাক্টলি, সেটাই আমি বলছি। সেখানে সেই সমাজকে আঁকড়ে নিয়ে সেই সমাজের যে মানুষগুলো সরকারি হাসপাতালের চিকিৎসার উপর ডিপেন্ডেন্ট, তাদের সার্ভ করে কি এই দাবি দাওয়াগুলো রাখা যেত না? আসলে কি বিচার, আসলে কি সুরক্ষার আশ্বাস, সেটা এখানে প্রয়োগ, সেটা এখানে প্রায়োরিটি, নাকি আসলে জেদাজেদিটা প্রায়োরিটি? এখানে একটা ব্যাপার বুঝতে হবে মৌপিয়া, জুনিয়র ডাক্তাররা, তুমি নিশ্চয়ই জানো, তুমি একজন সচেতন মানুষ, জুনিয়র ডাক্তাররা যে কাজটা করেন তারা কিয়স্ক খুলে সে কাজটা কিছু কিছু মানুষ করছেন, এবং জুনিয়র ডাক্তারদের কাজ আমি সচেতন কিনা জানি না, আমি এটা বলতে পারি কারণ আমার বাবা ভর্তি ছিলেন একটি সরকারি হাসপাতালে কলকাতারই, সেখানে তার মৃত্যু হয়, এবং আমি জানি একজন জুনিয়র ডক্টর তিনি তার কতটা অবদান থাকে। তারা যে রোগীর পরিষেবাটা দেন সেটা সবসময় কিয়স্কে হয় না। ঘটনা বলছো না, পূর্বের অভিজ্ঞতায় বলছি। অফ কোর্স জুনিয়র ডাক্তাররা পূর্বের অভিজ্ঞতা না, এখন পূর্বের অভিজ্ঞতা অফ কোর্স, কিন্তু জুনিয়র, আমি বোঝাতে চাইছি যে আমি জানি জুনিয়র ডাক্তাররা কতটা ইম্পর্টেন্ট, জুনিয়র ডাক্তারদের কতটা অবদান। জুনিয়র ডাক্তার, আমি একজন খুব প্রথিতযশা চিকিৎসক, যিনি অধ্যাপক, যিনি একটি এরকমই শিক্ষা প্রতিষ্ঠানের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তুমি সৃজিত মুখার্জির এক স্যান্ডেলে গিয়ে দেখো, আমি পরিচয় দিচ্ছি, সৃজিত মুখার্জির মা, তিনি নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদের থেকে বেশি জানবেন। তিনি গত সপ্তাহে একটা পোস্ট করেছিলেন, যেটা সৃজিত রিপোস্ট করেছে, যেখানে তিনি বলছেন তিনি সর্বতভাবে তিনি নিজে মিছিলে হেঁটেছেন, 70 মহিলা তিনি মিছিলে হেঁটেছেন, কিন্তু একই সঙ্গে তিনি অনুরোধ করছেন যে জুনিয়র ডাক্তাররা যেন কাজে ফেরেন, কারণ তিনি মনে করছেন যে জুনিয়র ডাক্তাররা ব্যাকবোন, সিস্টেমের ব্যাকবোন। এটা তো উনি নিশ্চয়ই তোমার আমার থেকে বেশি জানেন এখানে, নিশ্চিতভাবে। কিন্তু এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, মানে বক্তব্য আছে, সেটা হচ্ছে তুমি যদি আজকে স্টেটমেন্টটা শুনে থাকো, সিনিয়র ডক্টরদের যে ফোরাম রয়েছে তাদের তরফ থেকে বলা হয়েছে যদি জুনিয়র ডাক্তারের আন্দোলনটা চালিয়ে যাবে এবং তাতে যদি ওনাদের মধ্যে কাউকে সাসপেন্ড করা হয়, ডাক্তাররা সিনিয়র ডক্টর, সব থেকে বেশি প্রেশার তখন সিনিয়র ডক্টরদের নিতে হচ্ছে, কারণ জুনিয়র ডক্টরদের কাজটা তাদের করতে হচ্ছে, যেহেতু জুনিয়র ডক্টররা কাজটা করছেন না। আমি বারবার বলছি স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে অভিযোগ হতে পারে। এক সেকেন্ড, সিনিয়র ডক্টররা সাপোর্ট করছেন কেন? তথাগত আমার বক্তব্য খুব সিম্পল। স্বাস্থ্য সচিব ভিলেন হতে পারেন, পুলিশ কমিশনার ভিলেন হতে পারেন, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ভিলেন হতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে তাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ, তাদের নিয়ে আর্ম টুইস্টিং করা যেতে পারে, বাট মাই পয়েন্ট ইজ সাধারণ মানুষ যারা, তাদের কেন, তাদের বাজিতে রেখে আমি কেন এই আর্ম টুইস্টিং করব? ভাই তুমি আমি
এটা শুধু বুঝিয়ে দাও। মানুষই এখন সব, তুমি দেখ, আমি সেটাই বোঝাচ্ছি তোমাকে, কারণ সাধারণ মানুষ যে এত মানুষ যে রাস্তায় নেমেছে, তুমি এটা খুব ভালো করে জানো মৌপিয়া, তারা শুধু একটা ঘটনার জন্য তাদের মনে ক্ষোভ জমেছিল না, যে হাজার হাজার মানুষ চাকরি, কারেক্ট, তুমিও নেমেছো। তো এটা শুধুমাত্র এই ঘটনার ক্ষোভ নয়, বহুদিন ধরে চলা দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ, বহুদিন ধরে সরকারি ক্ষমতা প্রয়োগ করে বিভিন্ন মানুষের, সাধারণ মানুষের উপর অত্যাচারের ক্ষোভ। এটা শুধুমাত্র এই একটা ঘটনায় বিস্ফোরণটা ঘটলো, কিন্তু ছিল কিন্তু বারুদের পাহাড় বহুদিন ধরে। আর সব থেকে বেশি এবার আমার বক্তব্য হচ্ছে বিচ্ছিন্নভাবে মানুষ নেমেছে। আমি আমার ক্ষেত্রে নেমেছি, এক্স এর ক্ষেত্রে নেমেছে, তুমি হয়তো তোমার ক্ষেত্রে নেমেছো, কিন্তু সমবেতভাবে, স্বতঃস্ফূর্তভাবে আমরা নেমেছি, তথাগত স্বতঃস্ফূর্তভাবে আমরা নেমেছি। আরে আমার স্টুডিওতে ধরো কোনো সমস্যা হচ্ছে, হ্যাঁ, এবারে সব মানুষ এক প্লেনসে নেমেছে। কিন্তু আমি বলছি চ্যারিটি বিগিনস এট হোম। তো আমাদের সিস্টেম যবে থেকে আমরা বাড়িতে ঘুষ নেওয়াটাকে নর্মালি আলোচনা করতে শুরু করলাম, যে অমুক মিউনিসিপ্যালিটিতে কাজ করাতে হলে এত টাকা ঘুষ দিতে হবে, অমুক মন্ত্রী তো চাকরি পাওয়ার জন্য এত টাকা দিতে হবে ওনাকে, এবং সেটা ওপেন আলোচনা হচ্ছে, লুকিয়ে নয় কিন্তু, তবে থেকেই আমাদের সামাজিক অধঃপতন শুরু। এবং আমরা মন্ত্রীদের ঘুষ নেওয়াটাকে, কিংবা কোনো একজন কাউন্সিলর কিংবা এমএলএ এর ঘুষ নেওয়াটাকে আমরা নর্মালাইজ করে দিলাম। এইখানে সমস্যাটা, কিন্তু সমস্যাটা প্রশাসনিক স্তরে যে লোকটি ক্ষমতায় রয়েছে সে তো আজ আছে, কাল অন্য কেউ থাকবে, আজ যে কোনো পার্টি থাকতে পারতো, এই ক্ষমতার প্রয়োগ যে কোনো পার্টি করতে পারতো, কিন্তু সাধারণ মানুষ এতদিন এই ঘুষ নেওয়া, এই দুর্নীতি, এগুলো চোখের সামনে দেখেও চুপ করে থেকে যে সহ্য করেছে। এবারকার ঘটনাটা সেই সহ্য করার বাঁধনটা কোথাও ভেঙে দিয়েছে। সব থেকে বেশি চাপ সিনিয়র ডক্টরদের উপর পড়ছে, কিন্তু তা সত্ত্বেও সিনিয়র ডক্টররা বলছেন যদি জুনিয়রদের একজনকেও সাসপেন্ড করা হয় তাহলে আমরা ওপিডি তুলে নেবো, আমরা ওপিডিতে থাকবো না। তো এইটা খুব বড় একটা স্টেটমেন্ট, কিন্তু যে যারা সবথেকে বেশি চাপ নিচ্ছে, অফকোর্স আমার হাতে পেশেন্টের জীবন মরণ রয়েছে বলেই আমি সেটাকে আমার দর কষাকষির ঘুঁটি করতে পারি না তথাগত। আমি জানি ডক্টররা ভগবান আমাদের কাছে, সেই জন্যই আমি জানি বলেই, ডক্টরদের অবদান জানি বলেই এই কদিন শুধু আমরা প্রার্থনা করছি যে আমাদের চেনা জানার মধ্যে কেউ যেন অসুস্থ না হন। প্রত্যেকটা মানুষ এটা প্রার্থনা করছে। কিন্তু তুমি সাধারণ লোকের সঙ্গে কি কথা বলো? কিন্তু সিনিয়র ডক্টর আছেন তো চিকিৎসা করার জন্য। তোমার ধারণা সিনিয়র ডক্টরদের দিয়ে সমস্তটা হয়? সাধারণ লোকেরা, তোমার ধারণা তুমি শুটিং করো, তোমার না তোমার ধারণা 99000 আর 7500। কি বলছো তুমি? কি বলছো তথাগত? 99000 সিনিয়র ডক্টর, 7500 জুনিয়র ডক্টর, যারা সরকারি হাসপাতালে আছেন তাদের সাথে কি কথা বলো? ডাক্তারদের প্রেস রিলিজটা প্লিজ একটু দেখতে হবে। তথাগত কেউ কোনোদিন প্রেস রিলিজ দিয়ে নিজেদের কেউ কোনোদিন নিজেদের বিরুদ্ধে প্রেস রিলিজ দিয়েছে এরকমটা আমি অন্তত আমার সাংবাদিক জীবনে দেখিনি। তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে সে মানুষরা রয়েছেন, তোমাদের কাছে সাধারণ মানুষরা রয়েছেন যারা ক্ষতিগ্রস্ত। একটি ব্যক্তিকে বারবার সামনে আনা হচ্ছে, মৃত্যু তো হবেই, মৃত্যু জীবন, মৃত্যুটা কি একটা প্রাণের দাম কম? তার মধ্যে একটা প্রাণের দাম কম না, কোনোভাবে কম না। একটা প্রাণের দাম এবং 100টা প্রাণের দাম সবকটা ইকুয়াল মৌপিয়া। আমি রাজর্ষির কাছে আসি। রাজর্ষি, আজকে যে মিটিংটা হলো না, আমি আবারও বলছি, আরজিকর কাণ্ডে যা যা হয়েছে এবং তারপরও যদি কভার আপের যে চেষ্টার অভিযোগগুলো উঠছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত, কিন্তু কর্মবিরতিটা তোলা হচ্ছে না। লাইভ স্ট্রিমিং এর বাহানা দিয়ে, আমি বাহানাই বলছি, সচেতন ভাবে বলছি, পক্ষ নিয়ে বলছি। মধ্যস্থতা করা উচিত ছিল বলে আমি মনে করি। একটা সময় জওহরলাল নেহরু ইউনিভার্সিটি যখন এইচআরডি মিনিস্টার ছিলেন, নিশ্চয়ই মনে থাকে বিরাট বড় ঝড় উঠেছিল। এই ছবিটা আমার হাতড়াতে বেরোলো। তখন তিনি সেন্ট্রাল এইচআরডি মিনিস্টার। তিনি জানতেন যে জেএনইউ সবাই কিন্তু রাজনৈতিকভাবে উনার বিপক্ষে। সমস্ত মিডিয়াকে নিয়ে মিডিয়ার সামনে জেএনইউতে গিয়ে কথা বলা সেই সাহসটা দেখিয়েছিলেন। তাহলে মুখ্যমন্ত্রী বা মাতৃস্থানীয় তো একবার তো করতে পারতেন। বেমুলার মায়ের সঙ্গে কি কথা বলেছিলেন? সমস্ত এখানে তো নির্যাতিতার মায়ের কথা তো এখানে প্রশ্ন আসছে না। বেমুলার মায়ের সঙ্গে কি কথা বলেছিলেন? টোটাল ব্যাপারটা তো হয়েছে, যে আন্দোলন হয়েছে স্মৃতিদীপ্ত সেই সাহসটা ছিল সেখানে কি কথা বলার।
মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ক্ষেত্রে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্তত তার সাহস নিয়ে প্রশ্ন তোলেন না। এই ক্ষেত্রে তো কোথাও একটা কিছু অর্থ দেওয়া, আগে বলে দেওয়া, সেগুলোই তো আজকে বলা দরকার ছিল। হয়েছে যদি দুপক্ষকেই, যদি যেটা তথাগতবাবু বললেন, দুপক্ষকেই রেকর্ডিং করার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো। আমি আসবো রাজর্ষি, তোমার একটু অডিও প্রবলেম হচ্ছে, আমি তোমার কাছে আসবো, আমি দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, আচ্ছা, আমি প্রথমত একটা বলে রাখি, একটা তথ্য যে বারবার বলা হচ্ছে এবং তথাগতবাবুও বললেন যে 93,000 সিনিয়র ডাক্তার, তার সঙ্গে 7,500 হচ্ছেন জুনিয়র ডাক্তার। এটা বলে এই ব্যাপারটা প্রেজেন্ট করার চেষ্টা চলছে কয়েকদিন ধরে যে 93,000 তো সিনিয়র ডাক্তার রয়েছে, তাহলে 7,500 জুনিয়র ডাক্তার কাজ না করলে কি অসুবিধা হয়। এর মধ্যে একটা বড় সমস্যার যেটা হচ্ছে, এই 93,000 হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যারা রেজিস্টার্ড, এর মধ্যে সরকারি সেক্টরে কাজ করেন মোরাললেস 21,000 সিনিয়র ডাক্তার, 21,000 প্লাস 7,500, এই নাম্বারটা হচ্ছে আপনার টোটাল ডাক্তার যারা মেডিকেল গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন। অর্থাৎ আমরা যে সরকারি স্বাস্থ্য পরিকাঠামো কম্প্রোমাইজ হচ্ছে এই কথাটা বলছি, তার কারণ 93,000 ডাক্তারবাবু যারা মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড প্রত্যেকে গভর্নমেন্ট হসপিটালে কাজ করেন না, এদের মধ্যে থেকে 21,000 ডাক্তার তারা গভর্নমেন্ট হসপিটালে কাজ করেন। এবার এই 21,000-এর সঙ্গে 7,500-এর আপনি তুলনা করুন, এই 21,000 প্লাস 7,500 মিলে যে আমি ভুল বললাম, 17,500 জন হচ্ছেন সিনিয়র ডাক্তার এবং তার সঙ্গে 7,500 জুনিয়র ডাক্তার মিলে টোটাল হয় 21,000। এই 21,000 জন হচ্ছেন আপনার সরকারি হসপিটালে যারা কাজ করেন। এবার এর সঙ্গে কন্ট্রাকচুয়াল ডাক্তার রয়েছেন সরকারের 5 থেকে 7,000, এটা হচ্ছে টোটাল নাম্বার। অর্থাৎ এই 17,500 এবং 7,500 এটা হচ্ছে রেশিও 2.33। এই রেশিওটার বাইরে গিয়ে 93,000-এর সঙ্গে যারা দেখাতে চাইছেন তারা ভ্রান্ত প্রচার করছেন, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা ভ্রান্ত প্রচার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং কিছু কিছু সেলিব্রিটি তারা এই প্রচারটাকে আশকারা দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতেও সর্বত্র। সেটা হচ্ছে এইবার যে 24 জনের কাছাকাছি মৃত্যু হয়েছে রোগীর বিনা চিকিৎসায়, তার যে তালিকাটা সরকার বলছে বারবার, এটাকে চ্যালেঞ্জ করে বলা হচ্ছে যে 2021-এ এতজন মারা গেছিল, 20-তে এতজন মারা গেছিল, 22-এ এতজন। এই আন্দোলনকারী ডাক্তারদের অন্যতম মুখ কিঞ্জল নন্দ তিনি বলেছেন 2023-এ এতজন মারা গেছিল, 2022-এ এতজন মারা গিয়েছিল। এখানেও একটা ভ্রান্ত প্রচার দেখুন। কি ভ্রান্ত প্রচার? 2022-এ যতজন সরকারি, আমি 20 আর 21 ধরছি না এই কারণে ওটা কোভিড পিরিয়ড ছিল, ফলে ওটার মৃত্যুটার সাথে বাকিগুলোর অসম একটা বন্টন হবে, আমি ধরছি না। আমি 22 আর 23 ধরছি। 22-এ যতজন মারা গেছিল, 23-এ যতজন মারা গেছিল, এই মৃত্যুটা সরকারি হাসপাতালে হওয়া টোটাল মৃত্যু। আর এবার আমরা যে 24 জনের নাম্বার তালিকাটা দিচ্ছি, এটা হচ্ছে অনলি চিকিৎসা না পেয়ে হওয়া মৃত্যু, এটা টোটাল মৃত্যুটা নয়। আজকের দিনে যদি আমি টোটাল মৃত্যুটা বলি, সেই সংখ্যাটাও 100-র ওপরে হবে, যেটা সাধারণভাবে মৃত্যু। কিন্তু 100-র মধ্যে 24টা যে আলাদা করে মৃত্যু তুলে ধরে সরকার দেখাচ্ছে, এটা হচ্ছে চিকিৎসা না পেয়ে মৃত্যু, এই জুনিয়র ডাক্তারদের হরতালের কারণে মৃত্যু। ফলে আবার আমি বলছি, এটা নিয়েও ভ্রান্ত প্রচার চলছে যে 23-এ এত, 24-এ, 22-এ এত, 21-এ এত, 20-তে এত, তাহলে এইবার কেন এত কম? তার মানে তো এটা ন্যাচারাল মৃত্যু, এটা নয়। আর তথাগতবাবু যে কথাটা বললেন সরকারের ওপর একটা পুঞ্জীভূত ক্ষোভ, সেই পুঞ্জীভূত ক্ষোভটা নাকি মিছিলে বেরিয়েছে। আমি জানি না উনি মিছিলে বেরিয়ে কতজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, আমি এইটুকু বলতে পারি, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আমার বাড়ি, আমার নিজের দিদি, আমার নিজের বোন, তারাও 14 তারিখ রাত দখলে রাত্রিবেলা বেরিয়েছিলেন পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে মহিলাদের গর্জে ওঠা দরকার এটা বোধ করে। আমার দিদি বা বোন, তাদের মাথায় এই ধারণাটা ছিল না আমি সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে যাচ্ছি, নাম্বার 1। তোমার দিদি বা বোনের না থাকতে পারে, আমি দুটো একটা লাইন বলে শেষ করি। কারণটা হচ্ছে তথাগতবাবু জেনারেলাইজ করলেন। আমি যেটা বলতে চাইছি, মানুষের যদি ক্ষোভ জানানোর হতো, সরকারের বিরুদ্ধে ক্ষোভের জন্য এই নামাটা হতো, মানুষ বিস্ফোরণ হলো এতদিন জমছিল, তাহলে 2 মাস আগে জুন মাসে 29টা সিট নিয়ে এই দলটাকে তারা জেতালো। লড়াই হচ্ছে সরকারের সঙ্গে নাকি কতগুলো জেনুইন, আবারও বলছি জেনুইন কতগুলো দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো নিয়ে আলোচনার মাধ্যমে একটা গন্তব্যে পৌঁছানোর সদিচ্ছা। এটা যদি ইগোর লড়াই হিসেবে আখ্যা করা হয়, তাহলে তো যে বড় বা যে একটা সুপিরিয়র পজিশনে আছে তার দায়িত্ব বেশি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার আগে তো দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছেন, উনিও রাজনীতি করেছেন এবং উনি যারা এখন ডাক্তারদের আন্দোলন নেতৃত্ব দিচ্ছে, তো তার থেকে বয়সে এবং রাজনৈতিকভাবে বা প্রতিবাদের দিক থেকে অনেক ছোট।
তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তো অনেক অন্যভাবে ভাবা উচিত ছিল। আর দেখো লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টা যদি তুমি বলতে আসো, আমি সত্যি কথা বলছি, আমি নিজে একবার বিধানসভায় গেছিলাম ব্রাত্যবাবুর কাছে ডেপুটেশন দিতে একটা নির্দিষ্ট কারণে আমাদের ওই স্টুডেন্ট কাউন্সিল ইলেকশনের বিষয় নিয়ে। বিধানসভা বা নবান্ন এই ধরনের সরকারি বিল্ডিংয়ে কোনোদিন কেউ গিয়ে রেকর্ড করতে পারে না, এটা বাস্তব জায়গা। এটা যদি কারো লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে যদি অন্য আপত্তি দেখায়, তাহলে অল্টারনেটিভ কিছু সরকারের থেকে বলা উচিত ছিল যে অন্যভাবে এমন কিছু জিনিস যাতে, যেহেতু এই কথাটা উঠে আসছে কেন, কারণ আমাদের এই বর্তমান রাজ্য সরকার তারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হোক বা বিভিন্ন কিছু তারা লাইভ স্ট্রিমিং করে, এবং এটাও দেখা গেছে যে এই ধরনের এই ঘটনার পর থেকে বিভিন্ন স্টেটমেন্ট বলেছে না, কিন্তু না মৌপিয়াদি, এরা কিন্তু খালি এই পার্টিকুলার ইস্যুতে ওখানে যায়নি, এদের একটা সেফটি সিকিউরিটির একটা এদের ডিমান্ড আছে। না সেফটি সিকিউরিটি কিসের পরিপ্রেক্ষিতে? না অবশ্যই অবশ্যই তো না, আমি সেটা বলছি না, কিন্তু সেফটি সিকিউরিটি ইস্যুটাও কিন্তু দেয়া হবে। সেটা বলতে গেলে তো এমন একটা বা দুটো ওয়ার্ড ব্যবহৃত হতে পারে বা এমন দু একটা কনটেক্সট উঠে আসতে পারে যেটা লাইভ স্ট্রিমিং করা যায় না। বললাম যে অল্টারনেটিভ কোনো ব্যবস্থাপনার জায়গা থেকে সরকারেরও কিছু ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। দেখো যারা এখানে গেছে লাইভ মানে তারা তো মুখ্যমন্ত্রী যখন বসে আছেন, তারা কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে গেছে? না তারা তো ভেতরে গিয়ে ওই কথাটা বলতে পারে না। আমি বলছি যারা ওখানে গেছে ডাক্তাররা বা আমরাও যারা আন্দোলন করছি, আমাদের তো প্রাইমারি ডিমান্ড মমতা ব্যানার্জি পদত্যাগ করুন, প্রাইমারি ডিমান্ড জাস্টিস ফর আরজি কর, দ্বিতীয় ডিমান্ড সেফটি সিকিউরিটি। তার পরবর্তীকালে জাস্ট শি ইজ দ্য হেড অফ দ্য স্টেট, এবং অনেকে হয়তো এর সঙ্গে একমত না যে মুখ্যমন্ত্রী পদত্যাগ, কিন্তু আমার কথা হচ্ছে প্রাইমারি যে ডিমান্ডসগুলো আছে এই ডিমান্ডসগুলোকে নিয়ে যেমন আলোচনা করা হচ্ছে, এই ডিমান্ডগুলো তো ওপেনলি করাই যেতে পারছে না। চন্দন দা, দেখো একেবারে শুরুতে যদি বলি, আমি বারবার আমরা তো আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার করে দিয়েছি প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়ে। আমরা প্রথমেই যে প্রসঙ্গটা তুলেছিলাম 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, 13 তারিখ বিশেষত এই 4টে দিন কি ঘটেছিল প্রতিটা মিনিট তোমার এখানেই বারবার বলা হয়েছে, মানে আমরা বলেছি আমাদের রিপ্রেজেন্টেশনে। এখানে কোনো সন্দেহ নেই সিবিআই এসছে, তারপরে ইতিহাস সকলে জানে, মুভমেন্টগুলো চলছে, কিন্তু যেটা পাশাপাশিভাবে ইকুয়ালি আমাদের ভাবাচ্ছে, বারবার ভাবাচ্ছে, সেটা হচ্ছে যে রাজনৈতিক অরাজনৈতিকের থেকেও বড় প্রশ্ন চিকিৎসকরা যারা এই মুহূর্তে সার্ভিস দিচ্ছেন না, যারা জুনিয়র চিকিৎসক, একটা ইনফ্রাস্ট্রাকচারে বড় গ্যাপ তৈরি হচ্ছে, একটা গহ্বর তৈরি হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম যেটাকে আমরা হেলথ সার্ভিসেস বলি, সেখানে কোনো সন্দেহ নেই। আমি বারবার একটি কথা বলতে পারি তোমাকে, যেটা অবশ্যই আমি সমর্থন করবো দেবাংশুকে, যে রেজিস্ট্রেশন অফ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন বেঙ্গল তার সংখ্যাটা 93, আর প্র্যাকটিক্যাল গভর্নমেন্ট এমপ্লয়েড ডক্টরস তার সংখ্যাটা কিন্তু 18,000-এর কাছে। আমার প্রশ্নটা হচ্ছে যে তার সাথে 7,500 মানে পার্সেন্টেজে প্রায় 20% বা তার বেশি, এটা কিন্তু একটা ঘটনা, মানে আমি স্ট্যাটিস্টিক্যালি বলছি। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে, আমি তোমার কাছে আবারও বলছি, আমি রাজনৈতিক প্রতিনিধি বা অরাজনৈতিক হিসেবেও বলতে পারি, রাজনৈতিক দাবি যদি কেউ করে তার অবজেক্টিভ অরাজনৈতিক হতে পারে না। আমরা মিছিল বা মিটিং বা বিভিন্ন সময় বিভিন্ন কারণ, আমরা নবান্ন অভিযানও দেখেছি, এই সব মিলে একটা অবজেক্টিভ তৈরি হয়েছে, বারবার বলা হচ্ছে, বলতে হচ্ছে কেন এটা অরাজনৈতিক? প্রশ্নটা সেখানে নয়, কারণ কোথাও কি রাজনৈতিক। আমি এক সেকেন্ড একটু বিরত করছি, জুনিয়র ডক্টররা তারা এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। আমরা স্পষ্টভাবে শুনতে পেলাম না কি বলছেন এক্স্যাক্টলি। নবান্নের সামনে জুনিয়র ডক্টররা তারা মুখোমুখি হয়েছেন। আমি সেই মুহূর্তে আমি যেটা বলতে চাইছি যে সব মেনে নেওয়ার পরেও আজকে কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সময়ের দামটাকেও কিন্তু আমাদের এস্টিম করতে হবে। মানে আমি তোমাকে যদি বলি খুব প্র্যাকটিক্যালি, মুখ্যমন্ত্রী না চন্দন, আমি এতদিন সাংবাদিকতা করছি, যদি when it comes to the sincerity, আন্তরিকতা, আপনি এতজন প্রশাসনিক কর্তাকে এভাবে বোঝানোর চেষ্টা করতে দেখেছেন? না, এটা আমি বাস্তব ক্ষেত্রে বলছি। আমার মনে হয় কোথাও একটা
সেন্টিমেন্টালিজম কাজ করছে এই মুহূর্তে, এখানে কিন্তু কোনো সন্দেহ নেই। তার কারণ আমরা শত প্রতিবাদ করলেও আজকে আমরা তো আলোচনা চাইছি, আমরা সকলেই উদ্গ্রীব ছিলাম আলোচনাটা হোক, একটা সলিউশন বেরিয়ে আসুক। কিন্তু ঘটনাচক্রে যেটা ঘটলো সেটা মনে হচ্ছে লাইভ স্ট্রিমিংটা কি মনে হয় যে এত বেশি গুরুত্বপূর্ণ ছিল, এটা একটা প্রশ্ন সাপেক্ষ। আমরা ওদের আন্দোলনটা তো অরাজনৈতিক, যার জন্য আমি বলছি ডিফাইন করছি, এখানে কোনো আবারও চলে যাব নবান্নের সামনে। কি বলছেন জুনিয়র ডাক্তাররা এই ব্যাপারে? কি করবো আমরা আবারও টেকনিক্যাল কারণে শুনতে পেলাম না, আমাদের সহকর্মীরা জানাতে থাকবেন যে কি বলছেন জুনিয়র ডক্টররা। চন্দনদা প্লিজ। আমি এখানেই শেষ করছি। আমি তোমাকে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আন্দোলনের গতিপথ থাক, অ্যাট দি সেম টাইম সলিউশনটা বেরিয়ে আসুক। আজকে কিন্তু একটা অপরচুনিটি ছিল, যে কোনো কারণে অপরচুনিটিটা নেওয়া গেল না, তাতে সাফার করবে আগামী দিন মানুষ। রাজর্ষি প্রশ্নটা এখানেই আবারও বলছি যে ঠিকই যে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো নিয়ে ডেফিনেটলি আমাদের সবার ক্ষোভ বিক্ষোভ আছে বলেই তো আমরা রাস্তায় নামছি, কিন্তু ফাইনালি তার জন্য কাদের সাফার করার দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে? তারা তো সাধারণ মানুষ। দেখো মুপিয়া, আজকে কি এই সুযোগটাকে ব্যবহার করা যেত না? না, অবশ্যই এই সুযোগটা ডেফিনেটলি ব্যবহার করা যেত, তবে এটা খুব না যেত না, এটা খুব পরিষ্কার যে কিছু আনকমফোর্টেবল প্রশ্ন অবশ্যই এতে উঠে আসবে এবং তার জবাব মুখ্যমন্ত্রীকে বা প্রশাসনকে বা স্বাস্থ্য দপ্তরকে দিতে হবে। এবং সেটা শুধু এই ঘটনাকে থেকে কিন্তু নয়, 2001 সাল থেকে। অবশ্যই তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, তার দায় তৎকালীন যারা সরকার ছিলেন, সচিব ছিলেন, তাদেরও আছে। 2001 সাল থেকে আরজি করের যে রহস্যজনক মৃত্যুগুলি ঘটেছে এবং যে সিন্ডিকেট শুধুমাত্র মুখটা বদল হয়েছে বা হাতটা বদল হয়েছে, কিন্তু ওই শবদেহ পাচার করার যে জিনিসটা, যেটা আমি আগের দিনও বলেছি যে তুমি আমি কোনো মানে এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই, কোনো বিজেপির সমর্থক নয়, তৃণমূল করে মমতা ব্যানার্জিকে ছাড়া আর কিছু ধ্যান জ্ঞান ভাবে সেই ব্যক্তি, কট্টর সিপিএম, বামপন্থী, কংগ্রেস, প্রত্যেকেই কিন্তু এই সিস্টেমের মধ্যে অ্যাফেক্টেড হব, আমাদের প্রত্যেকের সমর্থক। হয়তো সেই ধরনের কিছু উঠে আসার, সেটাকে অ্যাভয়েড করা, সেটাকে কাট করে যদি কিছু করা যেতে পারতো, হয়তো সেটা দুপক্ষেরই একটা আলোচনা করা উচিত ছিল। কিন্তু এখানে একটা এই যে স্টপ গ্যাপি অ্যাডামেন্ট ব্যাপারটা, এটা বোধহয় এটা উচিত হয়নি। এবং মুখ্যমন্ত্রী তথা দুপক্ষই, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 2 ঘন্টা আমি বসেছিলাম, এটাও হয়তো ম্যাডামের মনেও করা উচিত ছিল চিফ মিনিস্টারের, যে 2016 থেকে এসএলএসটি, 2017 থেকে বিডিএস, 2014 থেকে টেট কোয়ালিফাইডের, তারাও কিন্তু এখনো অপেক্ষা করে আছে। আমি আসবো, ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমরা এই আলোচনাতেই ফিরবো। তথাগত বলতে চাইছিল কিছু, আমি তথাগতর কাছেও ফিরবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। তথাগত কিছু বলতে চাইছিল, যে সময় দাঁড়িয়ে চন্দনদা কথা বলছেন তখন তথাগত বলছিল যে না হতে পারতো না, বা রাজর্ষিও তখন বলছিল যে মিটিংটা আজকে করা যেতে পারতো না, পারতো না। তার কারণ বুঝতে হবে আজকের মিটিংটা যাদের সাথে ছিল তারা যারা ছিলেন তারা প্রত্যেকে শিক্ষিত। আমরা তো ভারতবর্ষের ইতিহাস বলে বুঝলাম না কামদুনি। এক সেকেন্ড, না 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 না, আমার হতে পারে হয়তো আমি নিজে সো কল্ড শিক্ষিত নই, কাজে আমি তাই হয়তো আমার সে কারণে গায়ে লাগতে পারে। বাট মাই পয়েন্ট ইজ, এটা কি বলছো তথাগত একজন সচেতন মানুষ শিক্ষিত। এক সেকেন্ড, তার মানে কামদুনির প্রতিবাদী যারা, তাদের বলার অধিকার নেই, কারণ তারা কোট আনকোট তোমার কথা মতো শিক্ষিত না। তার মানে এক সেকেন্ড, কালকে যদি কলকাতা শহরের কোন বস্তি এলাকায় মানে গড ফরবিড এরকম কিছু না হোক, তাই নিয়ে প্রতিবাদ হলে সেই প্রতিবাদের বলার জায়গা থাকবে না, কারণ তারা শিক্ষিত নন। কি বলছো তথাগত?
আমি কি বলছি আর তুমি কি বলছো? দুটো কথার কোনো সম্পর্কই নেই তো। কি বলছো? আমি তো কথাই শুনছো না তুমি। তুমি এখানে শিক্ষিত অশিক্ষিত ভাগ করছো। এক সেকেন্ড, যারা পথে নামছেন তারা অশিক্ষিত, যারা পথে নামছেন, যারা পাউরুটি দিচ্ছেন তারা অশিক্ষিত। আমি সেটা কোথায় যারা হাত পাখা দিয়ে হাওয়া করছেন তারা অশিক্ষিত। তুমি বেসিক্যালি শিক্ষিত অশিক্ষিত ক্যাটাগরি তৈরি হচ্ছে না। আমার কোনো এজেন্ডা নেই, আমার কোনো এজেন্ডা নেই, তথাগত আমার কোনো এজেন্ডা নেই। না তো চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছ কেন? তাহলে চেঁচাচ্ছ কেন? আমি তো আস্তে কথা বলছি। অত্যন্ত আপত্তিকর একটা কথা বলেছো, শিক্ষিত অশিক্ষিত ভাগ করেছো। আমার কথাটা শোনো, আমি কথাটা শেষই তো করতে দাও। আমি এক লাইন বলেছি, তুমি চেঁচাতে আরম্ভ করেছো। আমাকে বলতে দাও দুটো লাইন, তারপর তুমি চেঁচাও। আমি বলেছি যারা আন্দোলনে ঢুকলেন না তারা প্রত্যেকে ডাক্তার শিক্ষিত। যারা গোটা আন্দোলন করছেন কারুর শিক্ষা যাদের নেই তারা আন্দোলন করবেন না এটা বলিনি, কথা ঘুরিয়ে ফেলছো তুমি। আমি বলছি যে তারাই সিদ্ধান্তটা নিলেন কারণ তারা শিক্ষিত। কোথায় শিক্ষিত? কারণ তারা ডাক্তার, তাই তারা সিদ্ধান্ত নিলেন। কেমন? এটা শিক্ষা অশিক্ষার কোনো বিভাজন নয়। কেন মানে এক্স্যাক্টলি কি বলতে চাইছো? কি পয়েন্ট? তাহলে আইপিএস আইএএস অফিসাররা কি? আইপিএস অফিসার এক সেকেন্ড বলতে দাও, বলো তথাগত। এই পক্ষের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে সেটার পক্ষে বলছি। আইপিএস আইসিএস অফিসারদের আমি চ্যালেঞ্জ করছি না। যিনি বলছেন আমি তাকে দেখতে পাচ্ছি না এখান থেকে। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যারা ওখানে তৃণমূল নাইডুকে বলে দিতে পারেন গিয়েছিলেন, যারা ডাক্তারদের পক্ষ থেকে যারা গিয়েছিলেন, না না তিনি যেই হোক না কেন আমি সেটাকে কি করে জানবো? আমি তো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি। আমি তো চন্দন ঘোষ চৌধুরী এবং রাজর্ষি বলছেন, যেটা চাইছি সেটা হচ্ছে যে তারাই সিদ্ধান্তটা খুব চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের, রাজর্ষি লাহিড়ী বিজেপি সিদ্ধান্তটা নিয়েছেন তারা খুব ভেবেছে। তথাগতর বক্তব্য শোনা যাচ্ছে না একদম টেকনিক্যাল কারণে, কিন্তু তথাগতর বক্তব্য আমি শুনতে চাই। তথাগত বলো আবার প্লিজ। মাঝে একটু কয়েক সেকেন্ডের জন্য আটকে গিয়েছিল, বলো। আজকে সিদ্ধান্তটা নিয়েছেন, আচ্ছা যারা সিদ্ধান্তটা নিয়েছেন তারা প্রত্যেকে ডাক্তার, তারা শিক্ষিত, তাই এই সিদ্ধান্তটা নিয়েছেন বলে আবার শুরু করলাম। কারণ তারা মনে করেছেন ভেতরের প্রত্যেক কটা কথাবার্তা সাধারণ মানুষের জানা দরকার। এবং আমাদের মাননীয় একটু আগে বলছিলে আমাদের এমনি আড্ডায় যে সুপ্রিম কোর্টের, আমার বলতে দাও দেবাংশু, বলতে দাও, আমি বলি। হ্যাঁ শেষ মাননীয় যেটা বললেন এবং অন্যান্যরাও বলেছেন যে সুপ্রিম কোর্টের বিচারাধীন একটা বিষয়, সেটা এরকম ভাবে আলোচনা টেলিকাস্ট করা যায় না। কিন্তু এখানে বাদী বিবাদী পক্ষ অর্থাৎ যাদের এগেনস্টে, এটা তো স্টেটের এগেনস্টে লড়াই নয়, লড়াই হচ্ছে স্টেট গভর্নমেন্টের এগেনস্টে কিছু এমপ্লয়ের বিরুদ্ধে। আমি ব্যক্তিগতভাবে কোনো পার্টির তরফ থেকে আসি না, আমি কোনো পার্টিও করি না। একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের মিছিলে আমি হেঁটেছি, সেলিব্রিটিদের মিছিলে নয়। তাই স্পষ্ট করে দিই, এই ঘটনা নিয়ে সবাই মন্তব্য করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও রাস্তায় হেঁটেছেন, প্রতিবাদ করেছেন। তার মানে সুপ্রিম কোর্টের আওতাধীন একটা বিষয় নিয়ে সবাই কথা বলেছেন এবং আগামী দিনেও বলবেন। কারণ এখানের মধ্যে কাউকে অপরাধী হিসেবে গণ্য করা হয়নি। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই মামলা চলাকালীন অপরাধী কথা বলতে পারবে না, আর যারা মামলা করেছে তারা কথা বলতে পারবে না। এবার আমার প্রশ্ন হচ্ছে, কিন্তু কথা বলা কি কোথাও বন্ধ হয়েছে? সোশ্যাল মিডিয়া, একটা কথা বলি তুমি নিশ্চয়ই এর আগের দিন যে লাইভ স্ট্রিমিংটা, সুপ্রিম কোর্টের যে লাইভ স্ট্রিমিংটা হচ্ছিল যেটা শুনেছো, সেখানে প্রধান বিচারপতি, আমি জানি না তাকে তুমি কোন ক্যাটাগরিতে রাখবে, শিক্ষিত না অশিক্ষিত, এনিওয়ে, তিনি বলেছেন এই বিষয়টা নিয়ে এখানে আমরা আর আলোচনা করব না। বুঝতে পারলাম না এটা, আমরা আর আলোচনা করব না। কারণ আবারও বলছি, এই ইনসিডেন্টটা রেপ অ্যান্ড মার্ডার, এটা পরিবহর ইনসিডেন্টটা নয়। এক, দুই হচ্ছে আবারও আমরা বলছি ডেফিনেটলি প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে, মুখ্যমন্ত্রীকে দিতে হবে। মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নয়, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীও, তিনি এই ঘটনার প্রত্যেকটা উত্তর তাকে দিতে হবে। আমি বলছি একটাই, যে শুধুমাত্র লাইভ স্ট্রিমিং না লাইভ স্ট্রিমিং নয়, এটা নিয়ে আমি লিঙ্গার করছি বিষয়টা, এটা কতটা যথাযথ? হ্যাঁ, কারণ সেটার মধ্যে অনেক জট হয়তো লুকিয়ে আছে। আমি বলছি, বারবারই যেটা বলবার চেষ্টা করছি, কেননা অনেক কথা এর আগে লাইভে এসে সরকারি পদাধিকারী মানুষ বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, এবং পরে উনি বলেছেন উনি তো ওইভাবে বলতে চাননি, ফলে যাতে কোনো দর্থ কিছু না থাকে। অর্থাৎ আজকে ডাক্তাররা একটা কথা বললো, সেটা এডিট করে যদি অন্যভাবে প্রেজেন্ট করা হয়, সাধারণ জনমানুষে অন্যরকম প্রভাব পড়তে পারে। খোলা মনের আলোচনার জন্য বারবার বলা হচ্ছে দায়িত্বে আছে। দেবাংশু, তোমরা যদি
ওটাকে ডক্টর Edited করো, version। ট্যাম্পার করো, আচ্ছা, এডিট ঠিক করো। আছে। আমি এটার সহজভাবে উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম কথা, একটা জিনিস ক্লিয়ার করে বলে রাখা ভালো, এইখানে যেহেতু রাজ্যের প্রশাসনিক প্রধান উপস্থিত আছেন, এই পরিস্থিতিতে 32 জন জুনিয়র ডাক্তার বসে আছেন, তাদের কিন্তু 34 জন, আলোচনা 34 জন, তাদের কিন্তু 34 আলোচনার মধ্যে এই আরেকটা ইস্যুও রয়েছে যে যারা সোকল্ড প্রমাণ লোপাট করেছেন সেই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এটাও তাদের ডিসকাশনের একটা পার্ট। এটা তথাগত বাবু নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন। এটা যখন আলোচনার মধ্যে উঠবে তখন স্বাভাবিকভাবে সেই বোন কিভাবে রেপ্ট হয়েছে, বডি কোথায় পড়েছিল, কি পরিস্থিতি, সিমেন্ট ইত্যাদিগুলো আলোচনার মধ্যে আসবে, যে আলোচনাটা লাইভ স্ট্রিমিং এ আনা যায় না পাবলিকের সামনে, এবং স্পেশালি তখন যেখানে মানে চিফ অফ দ্য স্টেট প্রশাসনিক প্রধান বসে রয়েছেন। এটা গভর্নমেন্ট করতে পারে না, নাম্বার 1। নাম্বার 2, তথাগত বাবুর মনে যে আশঙ্কাটা, যদি ডক্টর ভার্সন প্রেজেন্ট করা হয়, তথাগত বাবু আমার বেশি দূর আমি পিএইচডি করিনি, আমার শিক্ষাগত যোগ্যতা নেই, ফলে আপনার হিসাবে আমি মূর্খের খাতায় পড়তে পারি, আই এম রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট। বাট আমার একটা বক্তব্য আছে। আচ্ছা ধরুন এরকম হলো, সরকার বলছে লাইভ স্ট্রিম করা হবে, করে রেকর্ডিংটা জুনিয়র ডাক্তারদের হাতে তুলে দেওয়া হবে। এবার রেকর্ডিংটার মূল কারণ কি? অনেকে আপনারা যে কথাটা বলছেন যে পরবর্তীকালে সরকার যদি অস্বীকার করে, সংক্ষেপে দেব, যে একদম আমি 1 লাইনে 2 লাইনে বলে শেষ করছি, সরকার যদি অস্বীকার করে যে এই কথাগুলো বলিনি বা এই কথাগুলো হয়নি, কথা চেঞ্জ করা হয়, তাহলে আমার বক্তব্য হচ্ছে সরকার তো বলছে যে আলোচনা হওয়ার পর রেকর্ডিং এর একটা ক্লিপিং, সেই গোটা ক্লিপিংটা বা যেটা ডেটাটা সেটা জুনিয়র ডাক্তারদের হাতে তুলে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের এবার জুনিয়র permission নিয়ে। ডাক্তাররা, আমি সুপ্রিম বলছি কোর্টের permission তথাগত বাবু, এবার জুনিয়র ডাক্তাররা ওই রেকর্ডিংটা পুরো চেক করলেন, ধরুন 2 দিন ধরে, 2 দিন ধরে চেক করার পর তারা দেখলেন ওটা এডিটেড কি এডিটেড নয়, তারা যেগুলো বলেছেন ওগুলো আছে কিনা। যখন তারা দেখলেন ওর মধ্যে এডিটেড আছে, সাথে সাথে তারা মিডিয়ার কাছে, মৌপিয়াদির কাছে এসে বলবেন এডিট করে দেওয়া হয়েছে 2 দিনের মধ্যে। আর যদি ওটা এডিটেড না হয় তাহলে তারা ওটাকে ফাইনালি গো অ্যাহেড দেখাবেন যে না ঠিক আছে, তাহলে গভর্নমেন্টের কাছে এটা আছে, আমাদের কাছেও সেটা আছে, তাহলে তো সরকার আর পাল্টি খেতে পারবে না। এটা খুব সহজ অঙ্ক তথাগতটা, এই সহজ অঙ্কটা পাবলিক বুঝছে, আপনারা কেন বুঝছেন? মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে তবেই ভিডিও দেবো। মাননীয় সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে ভিডিও দেবো বলেনি, বলেছে আপনাদেরও আমরা একটা কপি দিতে পারি এবং কোর্ট যদি চায় কোর্টকেও একটা কপি দিতে পারি। না না, এবার কে বলে দিল তাহলে হয়তো লাইভ না, কোর্ট যদি স্ট্রিমিং চান, আপনি উল্টো বলছেন দেবাংশু, আপনি উল্টো বলছেন। একদম দেখে নিন, মুখ্যমন্ত্রী বলছেন যে কোর্টকে দেবো, কোর্ট যদি চায় তাহলে আপনাদেরও একটা আমার এখানে শুভজিতের কাছে প্রশ্ন খুব সংক্ষেপে। শুভজিৎ, হয়েও থাকে তাতেও তো ফাইনালি কোর্টের কাছে যাওয়ার পর ডাক্তারবাবুর কাছে এসে যাবে। চ্যালেঞ্জ করার জন্য আপনারা ওয়েট করছেন, সেই দিনকে চ্যালেঞ্জ করার আগেই তো আপনারা দেখে নিতে পারছেন যে এটা এডিটেড কি নন এডিটেড। আমার শুভজিতের কাছে প্রশ্ন, মুখ্যমন্ত্রী 2 ঘন্টা, দেখো আসলে তো পারসেপশন খুব ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রী 2 ঘন্টা অপেক্ষা করলেন প্রায় নবান্ন সভাঘরে, সমস্ত শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা এসে বোঝানোর চেষ্টা করলেন, এবং যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেই বডি ল্যাঙ্গুয়েজ সাধারণভাবে এই প্রশাসনিক আধিকারিকদের সেখানে কোথাও মনে হয়নি যে তারা খুব রূঢ় ক্রূর তাদের লেগেছে। এবং শেষ অবধি মুখ্যমন্ত্রী এটাও বলছেন যে আলোচনার জন্য রাজ্য সরকার এতটা সদিচ্ছা দেখিয়েছে, তিনি এমনকি পদত্যাগেও রাজি। দেখো তারপর কি কোথাও মনে হবে না একটা জনমানুষে একটা এই বিষয়টা প্রতিভাত হতে পারে না এরকম ভাবে যে আসলে রাজনীতির জন্য রাজনীতি করা হচ্ছে? দেখো এই মুখ্যমন্ত্রী 2 ঘন্টা অপেক্ষা করেছেন, বা সরকারি আধিকারিক যাদের গুরুত্বপূর্ণ কাজ থাকে তারা 2 ঘন্টা বা তার বেশি সময় অপেক্ষা করেছেন, সেটা যদি তুমি অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে দেখো বা স্টেট চালানোর দিক থেকে দেখো, সেটার দিক থেকে দেখতে গেলে হয়তো অত থেকে অপেক্ষা করা হলে অনেক বড় ইম্পর্টেন্ট তাদের কাজ নষ্ট হয়েছে বা অনেক কিছু হয়েছে, এটা বলতে পারো। কিন্তু আমার মনে হয় আই উইল পুট ইট ইন এ ডিফারেন্ট ওয়ে, যে যদি মুখ্যমন্ত্রী, যিনি এত স্ট্রিট ফাইটার ছিলেন, যিনি এত লড়াই আন্দোলন করে উঠেছেন, উনি যদি আজকে 1 মাস বা 1 মাসের একটু বেশি সময়ও না হয়ে যদি আরও বেশ কিছুদিন আগে সরাসরি ডাক্তারদের কাছে গিয়ে কথা বলতেন, বা হয়তো তার আধিকারিকরা তাদের সঙ্গে আরও কমিউনিকেট করার চেষ্টা করতো, বিষয়টা যে এতদূর না ছড়াতো যে এই যে বারবার উঠে আসছে যে হসপিটালের মধ্যে রুগীরা চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে বা এই সিচুয়েশনটা তৈরি হচ্ছে। আমার মনে হয় আমরা তো সকলে চেয়েছিলাম যে একটা সমাধান, আমাদের বক্তব্য ছিল, আমরা সলিউশন চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে ডাক্তাররা নিজেদের কাজে ফিরতে পারে। জ্যোতি বসু আন্দোলনকারীদের সঙ্গে 80-র দশকে ডেকে কথা বলেছেন, তুমি জানো? না আমি তোমাকে তো আবারও বলছি যে তুমি জ্যোতি বসু তিনি বলেছিলেন কি বলেছিলেন জানো? বলো কি বলেছিলেন জানো? বলো কোনটার কথা বলছো বলো। জ্যোতি বসু কি বলেছিলেন? কোন অনেক তো আন্দোলন হয়েছে, কোন কথা বলছো? না যখন এই আরজি করের হ্যাঁ আরজি করের তখন তিনি সব দাবি মেনেছিলেন না? আমি তো বলছি জ্যোতি বসু মেনেছেন বা বুদ্ধদেব ভট্টাচার্য মেনেছেন বা বিধানচন্দ্র রায় মেনেছেন। না জ্যোতি বসু প্র্যাকটিক্যালি বলতে পারি ছাত্র পরিষদের সাথে সেই মুহূর্তের রাজনীতিতে সেই সময় যেটা বলা হয়েছিল সেটা দেখো দলমত, এটা বাস্তব, সেটা হয়েছিল যে প্রয়োজন আমরা অন্য স্টেট থেকে
রিপ্লেসমেন্ট করে দেবো, অর্থাৎ এই আন্দোলনটাকে আমরা বরদাস্ত করবো না, দীর্ঘদিন ধরে। এটা হচ্ছে বাস্তব একটা চরিত্র। রাজর্ষি এরপর ওয়ে আউটটা আমি একটা কথা বলি, যে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য বা বিধানচন্দ্র রায়, এবার যাই আগে যারা মুখ্যমন্ত্রী তারা কি করেছেন না করেন সেটা আমি বাস্তব দেখবো না। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মানুষ অনেক বেশি এক্সপেক্ট করে। এই মানুষ শুধু 29টা সিট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন, কিছু 2 মাস আগে, যে কথা দেবাংশু বলছিল, মানে সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায় থেকে জ্যোতি বসু বেশি এক্সপেক্ট করে। তো আমি এটা জাস্ট একটু না, এইবার এই জায়গায় যদি পরিস্থিতি তৈরি হয় একদম 10 তাহলে সেকেন্ড তো নিশ্চিত হবে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের 30 সেকেন্ডে রাজর্ষি ওয়ে আউট কি? দেখো রুমপিয়াদি, ওয়ে আউট এটা দুপক্ষকেই একটা এসে কথা বলতে হবে, কথা বলে আলোচনার মাধ্যমে এই স্টপ গ্যাপটাকে কিছু করা উচিত। তাতে যিনি বড় আছেন তারও কিছুটা দুপা তাকে হাঁটা উচিত বলেই আমাদের মনে হয়। হয়তো আজকে যে ডাক্তাররা ভয় পাচ্ছেন এভিডেন্স ট্যাম্পার হবে, তবে এটা আলোচনার মধ্যে এমনকি এভিডেন্স ট্যাম্পার হওয়ার ব্যাপার আছে সেটা আমার মনে হয় না। কিন্তু এটাও তো ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ অ্যাডমিনিস্ট্রেটিভ সভা করতে পছন্দ করেন। তিনি তো সবার সামনেই বলেছিলেন শওকত মোল্লাকে যে ওখানে তো তুই বোমা বাঁধিস জীবনতলায়, তাহলে তোর বাস স্ট্যান্ডের দরকার কি। তারপরেও শওকত মোল্লা ঘুরে বেড়ান। 90-এর দশকে শওকত মোল্লা যে যে কাজগুলি করেছিল সেখানে দাঁড়িয়ে তার কোনো ঘটনা তো হয়নি। না না, সাবজুডিস ম্যাটার আমাকে বাংলা বলছে এখানেই শেষ করতে হবে। শুধু এইটুকুই বলি যে সাধারণ মানুষের বিপদ, সাধারণ মানুষের স্বাস্থ্য, সাধারণ মানুষের জীবন, সেগুলোকে বাজিতে রেখে যেন টাগ অফ ওয়ার না হয়। এবার দুপক্ষ কি ভাবছে তারা ভাবুক, কিন্তু আমাদের বাংলা এটাই বলছে যে জেদাজেদির জায়গা যদি হয়, টাগ অফ ওয়ার যদি হয়, সেটা যেন কিছু নিরীহ সাধারণ মানুষ তাদের প্রাণকে বাজি রেখে না হয়। শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।